যেখানে আর মাত্র ৭ দিন পরেই আমাদের বিয়ে, সেখানে আজ কাজী অফিসে কেন বিয়ে করছি সিদ্ধার্থ ভাইয়া? চুপ, একটা কথাও বলবি না, মেরে পুঁতে ফেলে দেব। নে সাইন কর এখানে। সিদ্ধার্থ ভাইয়া রেগে কথাটা বলল। আমি ভয়ে আর কিছুই বলতে পারলাম না, কারণ আমি জানি উনি এখন প্রচণ্ড রেগে আছেন। কেন রেগে আছেন তা জানি না, কিন্তু উনি রেগে গেলে ওনার সামনে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম, আর কোনো কথা বললাম না। বিয়েটা হয়ে গেল, কিন্তু এখন তো চিন্তা বাড়ির লোককে নিয়ে। বাড়িতে কি বলবো? বড় মা বড় আব্বুকে কি বলবো আমি? আমার ভাবনার মাঝে সিদ্ধার্থ ভাইয়া বলে উঠলেন, যাবি নাকি এখানেই থাকবি? হ্যাঁ, যাবো, চলো। গাড়িতে উঠে পড়লাম। ভাইয়া ড্রাইভ করছে, আমি ভাইয়ার পাশে বসে আছি। মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভাইয়াকে জিজ্ঞাসা করবার সাহস পাচ্ছি না। চলুন পরিচয় পর্বটা শেষ করি। হাই, আমি স্নেহা আফরিন ঈশা, অনার্স ফার্স্ট ইয়ার। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আর এই যে আমার পাশে একটা রাক্ষস ড্রাইভ করছে, ইনি হলেন সিদ্ধার্থ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী মিস্টার সিদ্ধার্থ চৌধুরী। এই রাক্ষসটাও আমার মতো একা, মানে উনিও বড় মা আর বড় বাবার একমাত্র শয়তান থুক্কু সন্তান। ওনার প্রধান কাজ হলো আমাকে বকা দেওয়া, ঝাড়ি দেওয়া। বয়সে একটু বেশি ছোট বলে আমাকে কান ধরে উঠায় আর বসায়। আমি কিছু বলতেও পারি না, কিন্তু মনে মনে বলতে কম করি না। খাটাসটা একটু আগেই আমাকে বিয়ে করে নিল, বজ্জাত একটা। চেহারা মাশাল্লাহ, আর ব্যবহার নাউজুবিল্লাহ, কিন্তু সেটা শুধু আমার সাথেই। আরে কি হলো? এটা তো বাড়ির রাস্তা নয়। এরই মধ্যে রাক্ষসটা কোথাও নিয়ে যাচ্ছে আমাকে। আর দেরি না করে জিজ্ঞাসা করে ফেলি, আমরা কোথায় যাচ্ছি সিদ্ধার্থ ভাইয়া? জাহান্নামে। এই ছেলেটা কি সোজাসুজি উত্তর দিতে পারে না? এমন তেড়া কেন? আমি ওই খাটাসের সাথে আর কোনো কথা বললাম না। জানালা দিয়ে বাইরে দেখছি, কি সুন্দর চারিপাশ। আমাদের দেশটা অনেক সুন্দর, সবুজে ঘেরা চারিদিক। প্রকৃতি দেখতে দেখতে মনে পড়ে গেল আমাদের ছেলেবেলা। সেদিন আমাদের বাড়িতে সিদ্ধার্থ ভাইয়া, বড় মা, বড় বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। আর সেদিনের পর 11 বছর কেটে যায়। যোগাযোগ ছিল না আমাদের দুই পরিবারের। যোগাযোগ না রাখার কারণটাও ছিল বেশ ছোট্ট। 11 বছর আগে সিদ্ধার্থ ভাইয়ার সাথে আমার খুব ভাব ছিল। ভাইয়া তখন এসএসসি দিয়েছে, কলেজে ভর্তি হননি। অনেকটা সময় পেয়েছে, তাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। ভাইয়া এলে আমার খেলার সাথী পেতাম। অনেক মজা করতাম, দুজন মিলে দুষ্টুমি করতাম, বাইরে খেলতে যেতাম, আবার ভাইয়ের কোলে উঠতাম। আমি যদিও তখন ছোট ছিলাম, তবুও মনে পড়ে একটা দিনের কথা। সেদিন খাবার টেবিলে বড় বাবা আব্বুকে একটা প্রস্তাব দেয়। বন্ধু একটা কথা ভাবছিলাম কিছুদিন ধরে, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আরে বলে ফেলো, এত সংকোচ করছো কেন? না মানে আসলে। কি না মানে আসলে? কি হয়েছে বলো? দেখো, ঈশা তো আমাদের অতি আদরের। ঈশাকে যদি আমার ছেলের বউ করে আনি, তাহলে তোমার মেয়ে তোমারই থাকলো, আর আমার বৌমাও হলো। আর মেয়েকে অন্য বাড়িতে থাকতেও হলো না। মানে আমাদের ঈশা আমাদেরই থেকে গেল। দেখো, আমার মেয়ে অনেক ছোট, এইসব নিয়ে এখন নয়, পরে ভেবে দেখব। আর তোমার ছেলেকে আগে বলো আমার মেয়ের যোগ্য হতে, তারপর সম্বন্ধ করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। কথাগুলো বলেই আব্বু উঠে গেল, আর আমরা সবাই চুপচাপ বসে রইলাম। সেদিন বুঝিনি তাদের কথাগুলো, আজ বুঝতে পারছি। এরপর সিদ্ধার্থ ভাইয়াকে শুধু একটা কথাই বলেছিল, মেয়ে কি বড় হবে না? কতটা যোগ্য হতে হবে ও, সবটা হয়ে দেখাবো। এটা সিদ্ধান্তের প্রমিস। বলে সিদ্ধার্থ ভাইয়া হন হন করে চলে গেলেন। এরপর আর আসেনি আমাদের বাড়িতে, যোগাযোগও হয়নি। কেটে যায় 11টা বছর। ভাইয়া তার প্রমিস রেখেছে। আজ আমাদের দুই পরিবার থেকে আমাদের বিয়ে দিতে চায়। কিন্তু বজ্জাত রাক্ষসটা কেন যে কাজী অফিস থেকে বিয়ে করলো বুঝলাম না। হঠাৎ করে গাড়ি জোরে ব্রেক কষলো, আমি ধরাম করে সামনের দিকে ঝুঁকে পড়লাম। বেরিয়ে এলাম ভাবনার জগৎ থেকে। এমা, এ কি, সিদ্ধার্থ ভাইয়া কই? সিদ্ধার্থ ভাইয়া, ও সিদ্ধার্থ ভাইয়া, কোথায় গেলেন? রাক্ষসটা গেল কই? দেখতে পাচ্ছি না কেন? নেমে গেল? কিন্তু কখন গেল? রাক্ষসটা এই দিকে। ভাইয়া জানালার পাশে এসে কথাটা বলল। আমি একটা শুকনো ঢোক গিললাম। ভাইয়া আবারও বলল, নামবি নাকি কোলে করে নামাতে হবে? আমি তাড়াতাড়ি করে নেমে দাঁড়ালাম। ভয়ে ভয়ে সিদ্ধার্থ ভাইয়ার মুখের দিকে তাকালাম। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। ও মা গো, খিস ধরে চোখ বন্ধ করে নিলাম। মনে মনে ভাবছি, এভাবে কেন তাকিয়ে আছে আমার দিকে? মনে হচ্ছে এক্ষুনি আমাকে সত্যি করে মেরে পুঁতে ফেলবে। ও আম্মু, আব্বু, বড় মা, বড় বাবা, বাঁচাও। এরই মধ্যেই মনে হলো আমি শূন্য ভাসছি। চোখ খুলে দেখি রাক্ষস রাজা আমাকে কোলে তুলে হাঁটছে।
আমাকে কোলে নিয়েছো কেন? নামিয়ে দাও বলছি, এক্ষুনি নামাও। বলছি না নামাও, কথা কানে যাচ্ছে না? যদি শখ না হলে মুখটা বন্ধ রাখ, না হলে এই উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেব। আমি চুপ হয়ে গেলাম। কি আর করার, রাক্ষস রাজার মুখের উপরে কথা বলি কিভাবে? কিন্তু রাক্ষসটা আমাকে নিচ্ছে কোথায়? মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে। রাক্ষসটা হাঁটছে তো হাঁটছেই, পথ কি শেষ হয় না? ধুরু বাবা, ভাল লাগে না। এই ফার্স্ট টাইম নয় আমি রাক্ষসের কোলে। সকাল বিকাল তার কোলে ওঠা আমার অভ্যাস হয়ে গেছে, সেই ফিটার খাওয়ার বয়স থেকে এখনো পর্যন্ত। ভালোই লাগে রাক্ষসের কোলে উঠতে, হি হি। আমি সিদ্ধার্থ ভাইয়ার গলা জড়িয়ে ধরে ভাইয়ার দিকে তাকিয়েছি। কি সুন্দর দেখতে উনি, গায়ের রং ফর্সা, মুখের গঠনটাও জোশ, চোখগুলোতে অদ্ভুত মায়া রয়েছে। আর সবচেয়ে যেটা সুন্দর সেটা হলো ওনার হাসি। উফ, ওনার ওই হাসিটাই পাগল করে দেয় আমাকে। কত মেয়ে যে ওই হাসির প্রেমে পড়েছে তার হিসাব করতাম তাহলে আমার অঙ্কের নোট খাতাটা শেষ হয়ে যেত। ওনার অ্যাটিটিউড আর স্টাইলটা তো আরোই সুন্দর। আমি মূলত ওনার ওই অ্যাটিটিউডের প্রেমে পড়ি বারবার। কিন্তু ভাবছি খাটাসটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এতক্ষণ যে কোলে নিয়ে যাচ্ছে হাত ব্যথা করছে না? আমার ভাবনার সমাপ্তি ঘটিয়ে রাক্ষস রাজা আমাকে নিচে নামিয়ে দিয়ে তাচ্ছিল্য সুরে বলল, সারপ্রাইজ জান। আমি সামনে তাকিয়ে যা দেখি তারপর পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছি। এই জন্য সিদ্ধার্থ ভাই আমাকে এখানে নিয়ে এসছে? মাথাটা ঘুরছে, মনে হচ্ছে হচ্ছে এখনই পড়ে যাব। আমি কাপা কাপা গলায় ভাইয়াকে বললাম, ও ও এখানে কেন? মিট করতে চেয়েছিলে না? নে, নিজেই নিয়ে এলাম ওর কাছে। হ্যাপি হোসনি? আমি সিদ্ধার্থ ভাইয়ার হাত জড়িয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছি আর বারবার ঢোক গিলছি। কি হলো এটা? কি করব এখন আমি? ভাইয়া কি আমাকে মারবে নাকি সত্যি সত্যি এখান থেকে ফেলে দেবে? আমার ভাবনার মধ্যেই ভাইয়া আমার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে সিদ্ধার্থ ভাইয়া বলে, নে যা, তোর প্রেমিক তো তোর সামনেই আছে, এখনো যাচ্ছিস না কেন? যা। আমি কিছুই বুঝতে পারছি না, ভাইয়া আমাকে এখানে ওর জন্য এনেছে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি করব এখন? রাক্ষসটা কিভাবে জানলো আমি ওর সাথে মিট করতে চেয়েছিলাম? হায় আল্লাহ, বাঁচাও আমায় এবারের মতো। না হয় রাক্ষসটা আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। মনে মনে এইসব বিড়বিড়ি করছিলাম, তখনই রাক্ষসটা আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কি করছো? হাতে লাগছে, ছাড়ো সিদ্ধার্থ ভাইয়া প্লিজ। লাগছে তো। নাও তোমরা কথা বলো, আমি বাইরে আছি। বলেই ভাইয়া আমাকে রেখে বাইরে চলে যায়। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। চোখের সামনে সেই মানুষটা যাকে আমি ভুল করে ভালোবেসে ফেলেছি। কিন্তু সেই মানুষটা সঠিক নয়। ভালোবাসার মানে আমাকে সিদ্ধার্থ ভাইয়াই বুঝিয়েছে। আমি এখন বুঝি কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা। কিছুক্ষণ পর আমি মেঘ, আমার প্রাক্তন প্রেমিক, বলল, বলো কেন দেখা করতে চেয়েছিলে? মেঘ, কেমন আছো ঈশা? আমি ভালো আছি। যা বলবে তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। মেঘ, খুব ব্যস্ত? আমি, হ্যাঁ, তোমার জন্য আমি সবসময় ব্যস্ত। আমার জামাই বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে। তোমার কি আর কিছু বলার আছে? মেঘ, বিয়েটা তো এখনো হয়নি। আমি, হয়েছে। মেঘ, কবে? কালই তো বললো এখনো 7 দিন বাকি আছে। আমি, আজই বিয়েটা হয়ে গেছে, আমরা বিয়ে করে এখানে এসেছি। আর কিছু বলার আছে তোমার? মেঘ, বিয়ে করে ফেললে? আমি, হ্যাঁ ফেললাম, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি। মেঘ, আমাকে ভালোবাসোনি? আমি, তুমি বেসেছিলে? লিসেন মেঘ, পুরনো কথা তুলো না। আমি কিন্তু কিছুই ভুলিনি, ঠিক আছে? আর যোগাযোগ করবে না আমার সাথে প্লিজ। কথাগুলো বলেই আমি উল্টো ঘুরে হাঁটা ধরলাম। শুনতে পেলাম মেঘ বলছিল, ভুল করেছি আমি। প্লিজ ঈশা, ক্ষমা করে দাও, ফিরে এসো ঈশা। তোমার মতো করে কেউ ভালোবাসে না। আমি মেঘের কথায় কর্ণপার না করে চলে এলাম। বাইরে এসে দেখি মহাশয় সিগারেট টানছে। আমাকে দেখে বলল, কথা শেষ? তো পীড়িতের আলাপ করবো নাকি ওর সাথে যে অনেক সময় লাগবে? রেগে বললাম। করতেও তো পারিস। বাড়ি যাব। সিদ্ধার্থ ভাইয়া এখনো রেগে আছে সেটা বুঝতে পারছি, কিন্তু উনি এখনো সেই রাগটা আমার উপরে ঝাড়েনি। ভয়ে ভয়ে আছি কখন যে ঝড়টা উঠবে, কি যে হবে। আজকে মনে হয় আমাকে মেরেই ফেলবে। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলাম। ভাইয়া এখনো সিগারেট টানছে। রেগে গেলে সিগারেট খায় খাটাসটা, এখনো খাচ্ছে। এদিকে যে আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না সেটা মনে হয় ভুলেই গেছে। উফ, আমি আর সহ্য করতে পারছি না। বলতেও পারছি না, খালি শুধু ছটপট করছি। এরই মধ্যেই দেখি রাক্ষসটা সিগারেটটা ফেলে দিয়েছে। মনে মনে বললাম, ওরে আমার রাক্ষস রে, থুরি জামাই রে, বুঝে গেছো না আমার কষ্ট হচ্ছে, হি হি। এতগুলো ভালোবাসি রাক্ষসটাকে, মা। গাড়ি চলছে আপন গতিতে। ভাইয়া আমার সাথে কথাই বলছে না। আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। পেটের ভেতরে কেমন কেমন করে।
এই যে দেখছেন না, আপনাদের সাথে কত বকবক করছি, কিন্তু এই খাটাসটা একটা কথাও বলছে না। তাই না পেরে আমি বললাম, তুমি কি রেগে আছো রাক্ষস ভাইয়া? থুক্কু সিদ্ধার্থ ভাইয়া। কি বললি? আবার বল। বললাম, তুমি কি রেগে আছো? না, এটা নয়। আমি কি ভাইয়া? এই রে, শুনে ফেলেছে, এবার কি হবে? কি বলবো মনে মনে? তো তুমি তুমি তো সিদ্ধার্থ ভাইয়া। আমি যেন অন্য কিছু শুনলাম। তুমি কানে যে একটু কম শোনো সেটা তো আমরা সবাই জানি। এখনো ভুলভাল কি না কি শুনেছ? শ্যাট আপ, মুখটা বন্ধ কর। তুই কি করছিস আমি ভুলে গেছি ভাবছিস রেগে? এ মা, ভুলবে কেন? ছোট থেকে বড় মা তোমাকে কতগুলো হরলিক্স খাইয়েছে কি ভুলে যাওয়ার জন্য? তুই কি চুপ করবি নাকি গাড়ি থেকে ফেলে দেব? আমি এবারেও ঝাড়ি খেয়ে চুপ হয়ে গেলাম। খাটাসটা সব সময় এমন করে। বড়মা জিজ্ঞাস করব মুখে মধু কেন দেয়নি রাক্ষসের, ভাল লাগে না। ভাবলাম ধুমধাম করে বিয়েটা করব, সবটা নষ্ট করে দিল। বিয়ে কি মানুষ বারবার করে? আমার সব প্ল্যান মাটি করে দিল। আমার আর বউ সেজে ছবি তোলা হলো না, ফেসবুকে পোস্টও করা হলো না। এসবই ভাবছিলাম, হঠাৎ দেখি আমাদের গাড়িটা চলছে না। এমা, গাড়ি চলছে না কেন? সিদ্ধার্থ ভাইয়া কই? সিদ্ধার্থ ভাইয়া, ও সিদ্ধার্থ ভাইয়া। আরে এই সিদ্ধার্থ ভাইয়া আবার কই গেল? গাড়ি কে চালাবে? বাড়ি ফিরবো কিভাবে? তুই কি গাড়িতে থাকবি বলে ঠিক করেছিস? সিদ্ধার্থ ভাইয়ার এমন কড়া কথায় মাথা তুলে দেখি ভাইয়া এবারেও জানালার পাশে দাঁড়িয়ে, আর আমাদের গাড়িটা বাড়ির সামনে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে দৌড় দেব, এমনই একটা প্রিপারেশন নিচ্ছি। কিন্তু আমার প্রিপারেশনে 14টা বাজিয়ে মহাশয় আমার হাত ধরে ফেললো। আমি চোখ পিটপিট করে তাকিয়ে মুখে জোর করে একটা হাসি এনে বললাম, আমি কি তোমাকে না নিয়ে যাব নাকি? আমি তো দেখছিলাম। তোর মুখ কি কখনো বন্ধ হয় না? এই নাও, বন্ধ হলো আমার মুখ। মুখে আঙ্গুল দিয়ে বললাম, শোন, আমরা যে বিয়ে করেছি সেটা যেন কেউ না জানে বাড়িতে। জানলে তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস তো? কেন কেন? বড্ড বেশি প্রশ্ন করিস ঈশা, যা বলেছি সেটা মাথায় রাখবি, ওকে? ওকে রাক্ষস রাজা। থুক্কু সিদ্ধার্থ ভাইয়া জিভে কামড় দিয়ে। কি বললি? রাগী লোকে। এই রে, সত্যি কথা বের হয়ে যায় খালি। বলেই হাত ছাড়িয়ে দিলাম ম্যারাথন দৌড়। এক দৌড়ে বাড়ির ভেতরে। পেছনে শুনতে পেলাম রাক্ষসটা বলছিল, পালিয়ে যাবি কই? একবার ধরতে পারি বুঝবো এই সিদ্ধার্থ কি জিনিস। আমি রাক্ষস রাজার কথায় কর্ণপাত করলাম না। বাড়ি ঢুকেও দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। ধরাম করে ধাক্কা খেলাম বড়মার সাথে। বড়মার হাতের ফুলগুলো সব পড়ে গেল, সাথে আমিও। জোরে চিল্লিয়ে উঠলাম, চোখের মাথা খেয়েছো নাকি? দিলে তো কোমরটা ভেঙে। ও বাবা গো, ফ্লোরটাও বজ্জাত হয়েছে, কি শক্ত। বিয়ের আগেই বরটা আমার বিধবা হয়ে গেল রে। বড় মা, এ কি, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলি? দেখলি তো পড়ে গেলি, সাথে আমার ফুলগুলোও ফেললি। আমি, তুমি আমাকে তুলবে নাকি আমাকে এভাবে জ্ঞান দেবে? এক্ষুনি তোমার বজ্জাত ছেলে চলে আসবে, তোলো আমায়। সিদ্ধার্থ, আমি তুলবো? ওরে বাবা গো, আমার ব্যথা ভালো হয়ে গেছে বলে উঠে দিলাম আর এক দৌড় সোজা নিজের রুমে। দরজা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। আসার সময় সবার জোরে হেসে ওঠার শব্দ পেয়েছি। সব কটা ভিলেন, বাবা গো কি ভয়ঙ্কর ব্যাপার, এক্ষুনি ধরে ফেলতো। আর বড় মাকে বলিহারি, কেন তোমাকে এখন আসতে হবে? আমি দৌড়ে আসছি, আমি না হয় দেখিনি, তুমিও কি দেখনি? ফুলগুলো ফেলে দিল, সবটাই পড়লো আমার উপরে সিনেমার মতো। উফ! আর ওদিকে নিচে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, বাড়িটা সাজাচ্ছে। আসলে এক সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান চলবে। আজ শনিবার, আজ থেকে শুরু। কি জানি আজ সন্ধ্যায় আবার কার শ্রাদ্ধ আছে, থুক্কু বিয়ের কি জানি অনুষ্ঠান আছে। সবাই ব্যস্ত। আমার ক্রাইম পার্টনার দুইটা 1 মাস আগে থেকে আমাদের বাড়িতে। বাকিগুলো আজকে সন্ধ্যায় হাজির হবে মনে হয়। ম্যারাথনে আমি ফার্স্ট হয়েছি। এখন যাই ফ্রেশ হয়ে আসি। উল্টো ঘুরে ওয়াশরুমে যাব। এমন সময় চোখের সামনে এই জন্তুটাকে দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমার চোখের কয়েকটা পলক ফেলে ভালো করে দেখি না আমি ভুল দেখছি কিনা। এটা সেই জন্তুটাই। এবার কি হবে আমার? কই পালাবো এবার? ঈশা, আজকে তুই শেষ। আজকে তোকে নিচে রে ঈশা, ভাগ। উল্টো ঘুরে পালাবো, তখনই বজ্জাতটা খপাত করে হাত ধরে এমন এক টান দিল, তাল সামলাতে না পেরে পড়লাম বুকের ওপরে। আমার হাত দুটি ঘুরিয়ে পিঠের সাথে শক্ত করে ধরলো। আউচ! চিল্লাস কেন? তুমি এখানে কেন? বুঝতে পারছিস না কেন এখানে আমি? না, ঠোঁট উল্টে। পার পেয়ে যাবি ভেবেছিস? পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলি তোর বয়ফ্রেন্ডের সাথে? কি? পালিয়ে যাব, তাও আবার মেঘের সাথে? নেশা করেছো নাকি? একদম ফালতু কথা বলবি না, দাঁতে দাঁত চেপে। কাল রাতের সব কথা আমি শুনেছি। যদি সব কথা শুনতে তাহলে এই কথা বলতে না। ছাড়ো, লাগছে হাতে। এবার সিদ্ধার্থ ভাইয়া অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো
আর আরও শক্ত করে হাত চেপে ধরলো। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। আউ, সত্যি কথা বল, এখনো সময় আছে। আমরা কোনো পালানোর প্ল্যান করিনি সিদ্ধার্থ ভাইয়া, সত্যি কথা বলতে বলেছি। সত্যি বল, না হলে খুব খারাপ হয়ে যাবে। খুব খুব খারাপ। আমি এবার কেঁদেই দিলাম। একে তো হাতে খুব ব্যথা পাচ্ছি, তার উপরে এই ব্যবহার। কি ভয়ঙ্কর দৃষ্টি, মায়াবী চোখগুলো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রাগে ভাইয়া ফোঁসফোঁস করছে। ওনার রাগ হলে উনি কি করে নিজেও বোঝে না। কিভাবে ধমকে কথা বলছে। আমি ভয়ে ভয়ে মাথা নিচু করে বললাম, আ আমরা শুধু মিট করতে চেয়েছিলাম। আমার এই কথা শুনে সিদ্ধার্থ ভাইয়া আমাকে এক ধাক্কায় দেয়ালের সাথে চেপে ধরে বলে, কেন? মেঘ বলেছিল দেখা করতে চায় শেষবারের মতো, তাই তাই তুই দেখা করতে রাজি হয়ে গেলি? পুরনো প্রেম জেগে উঠেছে? বলেই দেয়ালে দুটো ঘুষি মারে। আমি ভয়ে চোখ বন্ধ করে নেই। অতঃপর উনি আবারও বলে, অ্যান্সার দে। না না, তাহলে কেন যেতে চেয়েছিলি? তোমার আমার সম্পর্ককে পূর্ণতা দিতে। পূর্ণতা নাকি শূন্যতা, কোনটা? পূর্ণতা। পূর্ণতা দেওয়ার জন্য দেখা করার কি দরকার ছিল? আমি চেয়েছিলাম শেষবারের মতো সামনাসামনি কথা বলে বুঝিয়ে বলি, আর আমাদের সম্পর্কে কথাও বলি, তাই। সত্যি? তোমার ঈশা মিথ্যে বলে না সিদ্ধার্থ ভাইয়া। এবার আমাকে ছেড়ে দিল। আমি হাত দুটি দেখছি, রক্ত জমে নীল হয়ে গেছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। খুব কষ্ট লাগছে। রাক্ষসটা একটু বকলেই কেঁদে দেই, আর সেখানে আমাকে কি চেহারায় না দেখালো। আমাকে কাঁদতে দেখে সিদ্ধার্থ ভাইয়া এগিয়ে এসে শক্ত গলায় বলল, কান্না বন্ধ কর। একদম কেঁদে মন গলানোর চেষ্টা করবি না। নাটক বন্ধ কর ঈশা। শেষের কথাটা ধমক দিয়ে বলে। ভাইয়ার ধমকে আমি লাফিয়ে উঠি। কান্না থামাতে পারছি না। কি করব, ওনার দেওয়া কষ্টগুলো যে খুব কাঁদায় আমাকে। এর মধ্যে সিদ্ধার্থ ভাইয়া আবারও বলে, কথা কি কানে যাচ্ছে না? চুপ করতে বলেছি আমি, চিৎকার করে। আমি এবার ফুপিয়ে কেঁদে দিলাম। আমার কান্না দেখে ভাইয়া দেয়ালে সজোরে কয়েকটি ঘুষি মেরে রুম ত্যাগ করে। ভাইয়ার ঘুষিতে পুরো রুম কেঁপে ওঠে, সাথে আমিও। ভাইয়া চলে যাওয়ার সাথে সাথেই ওয়াশরুমে চলে যাই। শাওয়ার অন করে বসে পড়ি। ঘন্টা 2 পর বের হলাম। মাথাটা ঝিমঝিম করছে, কিচ্ছু ভালো লাগছে না। বিছানায় গা এলিয়ে দিতেই রুমে প্রবেশ করলো আমার ক্রাইম পার্টনার নোভা আর রীতি। রুমে ঢুকছে আর বকবক করছে। নোভা, এই ঈশা, মরলি নাকি? এখনই মরিস না, বিয়ের পরে মর। বিয়েটা খাইতে দে। ইতি, না না, বিয়ের পরেও মরিস না, আমাদেরকে খালামণি বানিয়ে তারপর মর। না না, তাও মরিস না, না হলে তোর বাচ্চার পটি কে পরিষ্কার করবে? বাচ্চাকে বড় করে তারপর মর। ওদের কথা শুনে দিলাম এক লাথি। আমি, যাবি তোরা নাকি আরো 2-4টা খাবি? নোভা, এ কি, এটা কি অবস্থা তোর? চোখ মুখ ফুলে গেছে কেন? ইতি, দোস্ত তুই কি কাঁদছিস? আমি, না। গম্ভীর স্বরে। নোভা, তোমারে চিনাতে হবে না আমাদের, কেন কাঁদছিস সেটা বল। আমি, বললাম তো কাঁদি নাই। নোভা, এই ইতি, দরজাটা লক কর তো। ইতি গিয়ে দরজা লক করে দিল। নোভা আমাকে গালে হাত দিয়ে বলে, নোভা, কি হয়েছে ইস্যু, বল আমাদের। আমি এবার কেঁদেই দিলাম। ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে। অনেকক্ষণ পর উঠে ওদেরকে সবটা বললাম। ওরা আমার কথা শুনে হাসতে হাসতে যেন মরেই যায়। কি হলো বুঝলাম না। এখানে হাসির কি আছে? এই দুটোও আচ্ছা বধ হয়েছে, মরার হাসি হাসছে। আমি, ওই কুত্তাগুলো, থামবি তোরা। ইতি, ইস্যু প্লিজ একটু হাসতে দে। তোরা এমন কাজ করবি আর আমরা হাসবো না? আমি, তোরা হাসতেই থাক, গেলাম আমি। বলে নিচে চলে আসছি। এখনো দুপুরে খাবার খাইনি, সেটাও কেউ বলল না। সবগুলো এক একটা ভিলেন। আমি যেন না খেয়ে বসে আছি সেটা খেয়ালই করিনি। কথাই বলবো না কারোর সাথে। রুমে 2টা ভিলেন রেখে আসছি, আর নিচে এসে দেখি আরও 2টো ভিলেন। বড় মা আর আম্মু। আমাকে কিচেনে যেতে দেখে আম্মু বলল, আম্মু, কিরে ওইদিকে কই যাস? আমি, দেখো না আলীবাবার গুহায় যাইছি। বড় মা, কিরে মা, রেগে আছিস কেন? আমি, তুমি একদম কথা বলবে না, তোমার জন্য সব কিছু হয়েছে। কে বলেছিল তোমাকে ওই রাক্ষসের মা হতে? না তুমি ওই রাক্ষসের মা হতে, না আজ আমারই দশা হতো। বলে খাবার নিতে টেবিলে চলে গেলাম। আমার কথা আম্মু আর বড়মা চুপ হয়ে গেল। একটু পরে বড়মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, বড়মা, আমার রাক্ষস ছেলেটা কি আবার কিছু বলেছে? আমি আমার হাত দুটো বড়মার সামনে এগিয়ে দিয়ে বললাম, এই দেখো, দেখো ভালো করে কি করেছে আমার হাত দুটোর। রাক্ষস একটা, গায়ে যেন মরা গরু খাওয়ার শক্তি। বড়মা, এ কি, তোর হাতের এ কি অবস্থা, কি করে হলো? দাঁড়া, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। আমি, চোখের সাথে সাথে কি কানেরও মাথা খেয়েছো? বললাম না তোমার ছেলে করেছে। বড় মা, সিদ্ধার্থ, তুই কি কিছু দুষ্টুমি করেছিলি মা? আমি,
এই তুমি যাও তো, খেতে দাও। বকা ঝকা খেয়ে পেট ভরে না আমার। যাও যাও রাক্ষসের মা। বড় মা, আচ্ছা তুই খেয়ে নে, আমি ওষুধটা নিয়ে আসছি। বড় মা চলে গেল। আমি খাওয়া শেষ করে উঠতেই যাব, তখনই দেখি রাক্ষসটা আমার দিকে রাগী লুকে তাকিয়ে আছে। রাক্ষসকে দেখে খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না আমি ভয় পেয়েছি। বুঝতে দিলে পেয়ে বসবে কি না, তাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের রুমে চলে আসলাম। রাক্ষসটা কিছু বলতেই এসেছিল, আমি পাত্তা দেইনি, হিহি। বোকার মতো দাঁড়িয়েছিল, বেশ হয়েছে। আসরের আজান দিয়ে দিল, নামাজ পড়ে ছাদে এলাম, সাথে নোভা আর ইতি। ইতি নোভা জন্মগত সিঙ্গেল, জীবনে একটা প্রেমও করে নাই। নোভা, আমি আর ইতি আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে যায়, নিচে চলে আসি। নামাজ পড়ে উঠেছি, তখনই আম্মু আর বড়মা রুমে আসে। আম্মু, এই যে মহারানী, এই শাড়ি আর এই গহনাগুলো পরে জলদি করে নিচে আসেন। আমি, কার শ্রাদ্ধ হবে? বড়মা, এসব কি বলিস তুই? দে তোর হাতটা দে তো, ওষুধ এনেছি লাগিয়ে দেই। আমি, এত আদিক্ষেতা করা লাগবে না, ছেলে কষ্ট দেবে আর মা ওষুধ লাগাবে, লাগবে না আমার, যাও। আম্মু, সিদ্ধার্থ অকারণে কিছু করেনি, তুই কি করেছিলি সেটা বল। আমি, হ্যাঁ বলে মরি, মেঘের কথা জানলে তো তোমরা আরো 2 ঘা বসিয়ে দেবে মনে মনে। আমি কিছু করিনি। আম্মু, হ্যাঁ সেটা বুঝতেই পারছি তোমার এই বলাতে। আমি, তোমরা যাবে নাকি আমি যাব এখান থেকে? বড় মা, না না আমরাই যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয়। বলেই বড় মা আর আম্মু চলে যায়, আমি দরজা লক করে দিয়ে শাড়িটা পরে নেই। উফ, এই সিদ্ধার্থ ভাইয়ের ভক্তগুলো কখনোই আমাকে বুঝবে না। ধুর, কেউ বোঝে না আমাকে, সবাই খালি সিদ্ধার্থ সিদ্ধার্থ করে। রাক্ষস একটা। কেন সবাই ঈশা ঈশা করে না? বড় বাবাই ভালো, বিচার দেবো আজকে বড় বাবার কাছে। শাড়ি পরতে আমি বেশ পটু, কারণ শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। শাড়ি আমার অনেক প্রিয়। আর সবাই বলে শাড়িতে নাকি আমাকে খুব সুন্দর লাগে, তাই আরো বেশি প্রিয়, হি হি। শাড়ি তো পরা শেষ, জুয়েলারি বক্সটা খুলে দেখি, ওয়াও কি সুন্দর এই সেটটা। খুবই সিম্পল একটা জুয়েলারি সেট। চটজলদি পরে নিলাম, হাতে 2টো চুড়ি, একটু মোটা ডিজাইনের। কিন্তু গলাটা পরতে পারছি না, উফ, অসহ্য। এটাও একটা ভিলেন। উফ, চুলের সাথে বেঁধে গেছে, আউচ, খুলতেই পারছি না, পরতেই পারছি না। ধ্যাত, ভাল লাগে না। চেষ্টা করেই যাচ্ছি সেই কখন থেকে, পারছি না। আরে আবার দরজায় কে এলো? উফ, ঈশা তোর জ্বালার শেষ নেই রে। গেলাম, দরজাটা খুলে দেখি আমার 2 পেতনি আমাকে দেখে দাঁত কেলিয়ে হাসছে। আমি, দাঁত কালানো বন্ধ কর আর এটা ছাড়িয়ে দে, চুলের সাথে আটকে থাকা হুক দেখিয়ে বললাম। নোভা আমার হুক ছাড়িয়ে দিচ্ছে, আর ইতি আমাকে দেখে তো সেই পুরনো ডায়লগ শুরু করে দিয়েছে। ইতি, ইস্যুরে তোরে যে কি লাগছে কি বলবো ইস্যু, আজকে সিদ্ধার্থ ব্রো শেষ। আমি, থামতো। ওইটার সংবিধানে না আছে রোমান্টিকতা, না আছে ভালোবাসা। শুধু যেটা আছে সেটা হলো আমাকে বকা দেওয়া, ঝাড়ি দেওয়া আর রাগ দেখানো। অসহ্য। নোভা, এই নে খুলে দিয়েছি। আমি, উম্মা জানটুসটা। ইতি, চল তুই তো এখন পুরো রেডি। আমি, ওই আমি রেডি কেমনে, আমি সেজেছি এখনো, মাত্র শাড়ি আর জুয়েলারি পরেছি। নোভা, জানো তোমার আর সাজের দরকার নেই, যে রূপ দেখাচ্ছ শাড়ি চুড়িতেই, তাতেই আমাদের দুলা ভাইয়ের অবস্থা নাজেহাল হবে, বেশ বুঝতে পারছি। আমি, হোক, একদম ওই রাক্ষসটাকে নিয়ে কোনো কথা বলবি না, আমি আইলাইনার দিব, ব্যাস, আর কিচ্ছু না। এক্ষুনি হয়ে যাবে, দাঁড়া। আমি আয়নার সামনে গিয়ে দেখি, ও মা, এটা কে? এটা আমি? ওয়াও কি সুন্দর লাগছে আমাকে। ইস, আমি তো আসলেই সুন্দর, হিহি। চটজলদি আইলাইনার দিয়ে নিলাম। এই তো এবার আমি পুরো রেডি, চল। নোভা, চলো জানু। বের হব এই মুহূর্তে রাক্ষসটা আমার রুমে হাজির। রুমে প্রবেশ করতে গিয়ে থমকে দাঁড়িয়ে যায় দরজায়। আমরাও দাঁড়িয়ে পড়ি, হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে রাক্ষসটা। আমিও দেখছি সুন্দর লাগছে মহাশয়কে। আমাদের তাকিয়ে থাকা দেখে ইতি বলে ওঠে। ইতি, চল রে নোভা, আমরা যাই, ওদের দেখা শেষ হলে ওরা একাই চলে আসবে। নোভা, হ্যাঁ তাই চল। পেতনি 2টা চলে গেল মজা উড়াইতে উড়াইতে, আর ওদের কথায় আমরা চোখ নামিয়ে নেই। এরপর সিদ্ধার্থ ভাইয়া আমার সামনে আসে। কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কি কেমন চাহনি ওনার, কি মায়াবী, মুখে মৃদু হাসি। উফ, কি সুন্দর লাগছে। এরপর সিদ্ধার্থ ভাইয়া এসে আমার কপালের চুলগুলো সরিয়ে কানে গুজে দিয়ে বলল, এত রূপ নিয়ে নিচে গেলে অন্যের নজর লেগে যাবে। লাগুক, তাতে তোমার কি? আমারই সব, হুম। তোমার ছাই। তুমি একটা আনরোমান্টিক। সময় হলে বোঝাবো রোমান্টিক নাকি আনরোমান্টিক। ভিলেন মার্কা হাসি দিয়ে। উফ, খালি উল্টাপাল্টা কথা, সরো তো সরো। বলে চলে আসবো, তখনই ভাইয়া আমার হাত ধরে। আমি দাঁড়িয়ে যাই। কি হলো আবার? চোখ বন্ধ কর। কেন, মারবা নাকি? বড্ড বেশি কথা বলিস, চোখ বন্ধ করতে বলেছি, কর। আমি চোখ বন্ধ করে নিলাম।
ভাইয়া আমাকে কোমরে কি যেন পরিয়ে দিচ্ছে। ইস, কোমরে হাত লাগাচ্ছে। উফ, নিজে পরানোর কি আছে, আমাকে বললেই তো আমি নিজেই পরে নিতাম। আল্লাহ গো, উফ কেমন জানি লাগছে। পরানো শেষে ভাইয়া বলল, নে দেখ তো কেমন লাগছে। আমি এবারে চোখ খুললাম, আয়নার সামনে গিয়ে দেখি কি সুন্দর একটা কমর বন্ধনী, এটাও সিম্পল, আমার জুয়েলারির সাথে ম্যাচিং হয়ে গেছে। রাক্ষসটা চয়েস আছে বলতে হয়। আমি তো খুশিতে চিৎকার করে বললাম, ওয়াও রাক্ষস ভাইয়া, এটা কি সুন্দর, বলে জিভে কামড় দিলাম। এই যে কি বললাম এটা। ইস, মুখ ফুসকে খালি ভুলভাল জায়গায় সত্যি কথা বের হয়ে যায়। সিদ্ধার্থ ভাইয়া তো রেগে ফায়ার। কি বললি তুই? চলো নিচে যাই। দাঁড়া, একটু আগে কি বললি? কই কিছু না তো। ঈশা, সিদ্ধার্থ ভাইয়া, আমাকে রাক্ষস কেন বললি? তখনও বলেছিলি। রাক্ষস? আমি? এমা কখন? কই আমার তো মনে পড়ছে না। ঈশা, চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। কথাটা বলেই আমি চলে আসছি, না হলে আমার যে কি হতো। পিছে পিছে সিদ্ধার্থ ভাইয়াও এলো। নিচে নামতে যাব এমন সময় শাড়ি পেঁচিয়ে ধপাস করে পড়ে যাব, কিন্তু গেলাম না। সিদ্ধার্থ ভাইয়া ধরে নিল। আমি সিদ্ধার্থ ভাইয়ার কোলে। দুইজন দুইজনের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। কোথায় যেন হারিয়ে গেছি দুজনেই। সবাই যে আমাদের দেখে মিটমিট করে হাসছে সে খেয়াল আমাদের কারোরই নেই। মনে হচ্ছে যেন এ কোনো কল্পনার রাজ্য, যেখানে শুধুমাত্র আমি আর সিদ্ধার্থ ভাইয়া। চারিপাশে ফুলের সৌরভ, পাখির কিচিরমিচির আওয়াজ, নদীর স্রোতের কলকল শব্দ। দুজনেই মুগ্ধ চোখে তাকিয়ে আছি। আমার সামনে থাকা মানুষটি অসম্ভব সুন্দর, মায়াবী চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমিও ডুবে গিয়েছি তার ওই চোখের চাহনিতে। এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্তকে 12টা বাজিয়ে দিয়ে নোভা বলে উঠল, আপনাদের শুভ দৃষ্টি শেষ হলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। নোভার এমন কথায় তাড়াতাড়ি দুইজন দুইজনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। উফ, ধ্যাত এখন লজ্জা লাগছে। কারো দিকে তাকাতেই পারছি না, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নোভা হাত ধরে টেনে নিয়ে গেল, আর সিদ্ধার্থ ভাইয়া চলে গেল ওনার ফ্রেন্ড সিফাত ভাইয়ার কাছে। আমাদের হল রুমটা খুব সুন্দর করে সাজানো, ফুল আর লাইট দিয়ে পুরো রুমটা সাজানো হয়েছে। এখানে সবাই আছে, আমার পরিবারের সবাই, আম্মু আব্বু দাদা দাদিমা কাকাই কাকিমণি ফুপা ফুপি, আমার কাজিনরা সবাই আছে, আবার নানু নানিমা মামা মামিমা খালামণি সবাই আছে। পুরো বাড়িটা আত্মীয় স্বজন গম গম করছে। আর সিদ্ধার্থ ভাইয়ার পরিবারেরও সবাই আছে। লামু, ফুপাতো বোন এসে আমাকে টেনে নিয়ে যায়। লামু, এই তো ঈশা আপু আর সিদ্ধার্থ ভাইয়া চলে এসছে, নাও এবার শুরু করো। আম্মু, হ্যাঁ হ্যাঁ, এই নে ঈশা, এটা সিদ্ধার্থকে পরিয়ে দে মা। আমি, আম্মু আমার হাতে একটা আংটি ধরিয়ে দিল, আর বড় মা সিদ্ধার্থ ভাইয়ার হাতে। মানে আজকে আমাদের এঙ্গেজমেন্ট। সিদ্ধার্থ আংটি নিয়ে এগিয়ে আসছি। উফ, কিভাবে তাকিয়ে আছে রাক্ষসটা। এত সুন্দর কেন এই রাক্ষসটা, ইস কিভাবে হাসছে। আমি এবার চোখ নামিয়ে নিলাম। রাক্ষসটা আমার সামনে এসে দাঁড়িয়েছে, মৃদু হাসি মুখে। আমার হাত ধরে আংটি পরাতে যাবে, আমি তখন ওনার দিকে একটুখানি তাকিয়েছি, আর অমনি চোখ মারলো, আর আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। রাক্ষস একটা, উফ। আমিও আংটি পরিয়ে দিলাম। এবার আমাদের দুজনকে পাশাপাশি বসিয়েছে। সবাই আছে এখানে। তৌহিদ মানে মামাতো ভাই এবার সকলের উদ্দেশ্য বলে, এবার সবাই একটা করে গান গাইবে। নোভা, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আম্মু, তোদের এইসব গানে আমি নেই। বড় মা, আমিও নেই। গানের কথা শুনে তো বড় বাবা আর আব্বু আগেই উঠে গেছে। তারপর আম্মু আর বড় মা এমন করে বলে। এক এক করে সবাই চলে যায়, কিন্তু দাদা দাদিমা আর নানা নানিমাকে কেউ যেতে দেয়নি। বাড়ির গুরুজন সবাই আমাদের দুইজনকে দোয়া করে চলে গেল। এখন আছি আমরা, আমার কাজিন নোভা, ইতি আর শিপাত ভাইয়া। আমি স্টেজের মাঝখানে বসে আছি, ডান পাশে রাক্ষস, বাম পাশে নোভা আর ইতি, আর রাক্ষসের পাশে শিফাত ভাইয়া। সবাই আড্ডা দিচ্ছে। আমি এখনো রাক্ষসের সাথে ভালো করে কথা বলছি না। বলবো না, আমাকে অনেক কাঁদিয়েছে। এরই মধ্যে ইতি বলে, এখন গান হবে।